ওয়েলকাম স্টুডেন্টস, আজকে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা এখানে একটা বেলুনের ছবি দেখতে পাচ্ছ। এখন দেখো, আমরা যদি এই বেলুনটিকে দুদিক থেকে চাপ দিই, অর্থাৎ বেলুনের দুই দিকে আমরা যদি বল প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, বেলুনটির আকার ও আকৃতির এইভাবে একটা পরিবর্তন ঘটবে। এখন যদি আমরা এই বাহ্যিক বল, যেটা আমরা বেলুনের দুদিক থেকে বেলুনের উপরে আমরা প্রয়োগ করেছি, এই বাহ্যিক বলটাকে যদি আমরা সরিয়ে নিই, তখন আমরা কি দেখব যে বেলুনটি আবার তার পূর্বের আকার ফিরে পাবে। এখন বিষয়টিকে খুব ভালোভাবে একটু যুক্তি দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এই যে বেলুনটি, এই বেলুনটি কিন্তু একা একা তার আকার আকৃতির পরিবর্তন ঘটায় না। কখন ঘটায়? যখন আমরা এর উপরে বল প্রয়োগ করি। এখন যখন আমরা এই বলটিকে সরিয়ে নিচ্ছি, তখন ভালো করে খেয়াল করে দেখো, এখন এই বেলুনের ওপরে কত বল প্রয়োগ করা হয়েছে। ছবিটি দেখেই বুঝতে পারছো যে যখন আমরা বাহ্যিক বল সরিয়ে নিচ্ছি, তখন কিন্তু বেলুনের ওপরে আর কোনো বল এই মুহূর্তে কার্যকরী নয়। তবুও তোমরা দেখে থাকবে যে বলটি সরিয়ে নিলেই কিন্তু বেলুনটি একা একা তার পূর্বের আকার ফিরে পায়। এখন এটা তো হতে পারে না যে একটা বেলুনের উপরে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, তবু সে একা একা তার আগের আকৃতি ফিরে পাচ্ছে। যেহেতু কারণ আমরা জানি যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করলে একা একা সে কিন্তু তার পরিবর্তন ঘটাতে পারে না। তাহলে এক্ষেত্রে যেহেতু বেলুনটি একা একা তার আগের আকৃতি ফিরে পাচ্ছে, তার মানে এটাই দাঁড়ায় যখনই আমরা বল প্রয়োগ করে কোনো বেলুনের আকার আকৃতির পরিবর্তন করার চেষ্টা করছি, তখন বেলুনের মধ্যে থেকে নিশ্চয়ই কোনো বল সেটিকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এবং এই বলটি কেন সৃষ্টি হচ্ছে না, যেহেতু আমরা এই বেলুনের আকার আকৃতির পরিবর্তন ঘটাবার চেষ্টা করছি বলপূর্বক, তখন সেই চেষ্টাকে বাধা দেওয়ার জন্য, অর্থাৎ সেই চেষ্টার বিরুদ্ধে কিন্তু এই দুটি বল ভেতর থেকে কার্যকরী হচ্ছে। এখন যদি আমরা এই বাইরের বলটাকে সরিয়েও দিই, তবু কিন্তু সেই ভেতরের বলটা থেকে যাবে। তার কারণ এই ভেতরের বলটা সৃষ্টি হচ্ছে কিন্তু বেলুনের আকার আকৃতির পরিবর্তন ঘটানোর ফলে। অতএব যতক্ষণ না বেলুন তার পূর্বের আকৃতি ফিরে পাবে, ততক্ষণ কিন্তু এই দুটি বল কার্যকরী হবে। সেই জন্য বাইরের বলটা সরিয়ে নেওয়ার পরে এই দুটি বলের প্রভাবে বেলুনটি তার আবার আগের আকৃতি ফিরে পায়। এবং যেই মুহূর্তে বেলুনটি তার পূর্বের আকৃতি ফিরে পায়, তখন কিন্তু এই দুটো বলের আর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে আমরা কি দেখতে পেলাম যে যখনই কোনো বস্তুকে বলপূর্বক বা জোর করে আমরা তার আকার আকৃতির পরিবর্তন ঘটাবার চেষ্টা করি, তখন কিন্তু বস্তু সেই পরিবর্তনের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। এই ঘটনাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে আমরা স্থিতিস্থাপকতা কাকে বলবো না, বাহ্যিক বলের প্রভাবে বস্তুর আকার আকৃতির পরিবর্তনের চেষ্টা করলে সে বাধা দেয়। বস্তুর বাধা দেওয়ার এই ধর্মকে বলে তার উপাদানের স্থিতিস্থাপকতা। এবং আমরা দেখেছি যে স্থিতিস্থাপকতার জন্যেই বাহ্যিক বল অপসারণ করলেও বস্তু আবার তার পূর্বের আকার আকৃতি ফিরে পায়। তো আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা অনুযায়ী বস্তুর প্রকারভেদ, কোন কোন বিষয়ের উপর স্থিতিস্থাপকতা নির্ভর করে, পীড়ন ও বিকৃতি কাকে বলে, হুকের সূত্র ও ইয়াং গুণাঙ্ক, স্প্রিংয়ের বল ধ্রুবক, এবং শেষে আমরা আলোচনা করব ভঙ্গুর, প্রসার্য ও নমনীয় বস্তু কাকে বলে। তো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে স্থিতিস্থাপকতা ধর্ম অনুযায়ী পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্টলি ইলাস্টিক বডি। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু আমরা তাদের বলবো যাদেরকে যত সীমা পর্যন্ত বিকৃতি ঘটানো যাক না কেন, অর্থাৎ যার আকার আকৃতির পরিবর্তন আমরা যত সীমা মানে যত দূর পর্যন্ত করি না কেন, বস্তু কিন্তু আবার তার আগের অবস্থানে সেখান থেকে ফিরে আসতে পারবে। সেই ধরনের বস্তুকে আমরা বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এছাড়া আমরা বলতে পারি পূর্ণ নমনীয় বস্তু। পূর্ণ নমনীয় বস্তু আমরা তাদের বলবো যাদের ওপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না করলেও বস্তুর কিন্তু আকার আকৃতির পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ একা একা এখানে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটতে পারে খুব সহজে। এছাড়া পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু আমরা তাদের বলবো যাদের উপর যত বলই প্রয়োগ করা হোক না কেন বাইরে থেকে, সেই ধরনের বস্তুর কিন্তু আকার আকৃতির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা তিন ধরনের বস্তু দেখতে পেলাম। এক ধরনের বস্তু হচ্ছে যাদের বল প্রয়োগ করে যত দূর পর্যন্তই আমরা পরিবর্তন করি না কেন, বল সরিয়ে নিলে তারা স্থিতিস্থাপকতা ধর্মের জন্য পুনরায় তার আগের আকার আকৃতি ফিরে পাবে। তাদের আমরা বলছি পূর্ণ স্থিতিস্থাপক। এছাড়া এক ধরনের বস্তু আমরা পেতে পারি যাদের অল্প বা শূন্য বল প্রয়োগ করেই আকার আকৃতির পরিবর্তন ঘটানো যাবে, তাদেরকে আমরা বলছি পূর্ণ নমনীয় বস্তু। আর এক ধরনের বস্তু আমরা পেতে পারি
বা আরেক ধরনের পদার্থ আমরা পেতে পারি যাদের উপর যত বলই প্রয়োগ করি না কেন বাইরে থেকে তাদের আকার আকৃতি একই রকম থাকবে, কোনো প্রকার কোনো পরিবর্তন হবে না। বাস্তবে কিন্তু কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক, পূর্ণ নমনীয় বা পূর্ণ দৃঢ় নয়। অর্থাৎ এইরকম ধরনের কোনো বস্তু বাস্তবে পাওয়া সম্ভব নয়। এবারে আমরা দেখব কোন কোন বিষয়ের উপর স্থিতিস্থাপকতা নির্ভর করে। প্রথমত হচ্ছে পদার্থের উষ্ণতা। পদার্থের উষ্ণতা বাড়লে তার স্থিতিস্থাপকতা কমে যায়। এর একটা সহজ উদাহরণ আমরা নিতে পারি। তোমরা দেখবে যে লোহাকে কিন্তু সহজে বাঁকানো যায় না, কিন্তু যখন আমরা লোহাকে গরম করি তখন কি হয়, আমরা কিন্তু লোহাকে খুব সহজে বাঁকাতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লোহাকে যখনই আমরা গরম করছি, অর্থাৎ তার উষ্ণতা আমরা বৃদ্ধি করছি, তখন তার স্থিতিস্থাপক ধর্ম কমে যায়, যার ফলে কিন্তু খুব সহজে আমরা তাকে বাঁকাতে পারি। এছাড়া বিকৃতি, পদার্থকে বারবার বিকৃত করলে কিন্তু তার স্থিতিস্থাপকতা কমে যায়। এটাও আমরা খুব একটা সহজ উদাহরণের মাধ্যমে জানতে পারি। তোমরা দেখবে কোনো ইলাস্টিক ব্যান্ডকে যদি আমরা বারবার ব্যবহার করি, কিছুদিন ব্যবহার করার পরে দেখবে এই ইলাস্টিকটা কিন্তু ঢিলে হয়ে যায়। অর্থাৎ বারবার বিকৃত করার ফলে কি হচ্ছে, তার স্থিতিস্থাপকতা কমে যাচ্ছে। এছাড়া অপদ্রব্যের উপস্থিতি, অপদ্রব্য যদি কোনো পদার্থের সাথে মিশ্রিত করা হয় সেক্ষেত্রে তার স্থিতিস্থাপকতার পরিবর্তন হয়। অর্থাৎ এক্ষেত্রে স্থিতিস্থাপকতা বাড়তেও পারে আবার কমতেও পারে, সেটা নির্ভর করছে যে কোন পদার্থের সাথে কোন পদার্থকে আমরা মিশ্রিত করছি তার উপরে। এখন আমরা স্থিতিস্থাপকতা সংক্রান্ত কিছু টার্ম নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে পীড়ন বা স্ট্রেস। পীড়ন আমরা কাকে বলবো না, সাম্যাবস্থায় বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলা হয়। তাহলে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপরে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করছি তাকে আমরা বলবো পীড়ন। অর্থাৎ পীড়ন হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। কারণ আমরা বলছি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বলকে আমরা কি করব, ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিব। সেই জন্য আমরা লিখছি পীড়ন সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এখন বলো তো পীড়নের এসআই একক কি হবে, খুব দেখতে হবে বা সিজিএস একক কি হবে, দেখেই বুঝতে পারছো যে প্রযুক্ত বলের সিজিএস একক বাই ক্ষেত্রফলের সিজিএস একক, অর্থাৎ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবং তার এসআই একক কি হবে না, বলের এসআই একক নিউটন এবং ক্ষেত্রফলের এসআই একক মিটার স্কোয়ার, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। আরেকটি টার্ম আমরা এই পদার্থের স্থিতিস্থাপকতা ব্যাপারে জানতে পারি, সেটা হচ্ছে বিকৃতি। বিকৃতি আমরা কাকে বলবো না, দেখো এখানে একটা পদার্থ আছে, এখন আমরা যদি এর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা কি দেখব যে এর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে, অর্থাৎ এর দৈর্ঘ্য বিকৃতি ঘটবে। এবারে আমরা এই দৈর্ঘ্যের সাথে সাথে যদি এর প্রস্থ এবং উচ্চতা, অর্থাৎ সব দিকেই বল প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব দিকেই কিন্তু বিকৃতি ঘটবে, অর্থাৎ তার আয়তনের বিকৃতি ঘটবে। এই ধরনের বিকৃতিকে আমরা বলছি আয়তন বিকৃতি। এছাড়া আরেক ধরনের বিকৃতি হয়, ধরো এরকম একটা পদার্থ আছে যাকে আমরা বল প্রয়োগ করে কেবলমাত্র শুধু তার আকৃতির পরিবর্তন ঘটালাম, এই ধরনের বিকৃতিকে বলা হচ্ছে কুন্দন বিকৃতি। তাহলে আমরা মোট 3 প্রকার বিকৃতি এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি, যখন বস্তুর কেবলমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। এছাড়া আয়তন বিকৃতি, যখন বস্তুর পুরো আয়তনেরই পরিবর্তন ঘটে। এছাড়া আরেক ধরনের বিকৃতি আমরা দেখতে পাচ্ছি কুন্তন বিকৃতি, যখন বস্তুর কেবলমাত্র আকৃতির পরিবর্তন ঘটে। তো আমরা মূলত আজকে অনুদৈর্ঘ্য বিকৃতি নিয়ে আলোচনা করব। তো এইটা মনে করো বস্তু একটা আছে যার প্রাথমিক দৈর্ঘ্য এল, অর্থাৎ ক্যাপিটাল এল। এখন যদি আমি এই বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন করি এবং তার দৈর্ঘ্যটাকে আমি স্মল এল বাড়িয়ে নিই, তাহলে এক্ষেত্রে তার দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে, স্মল এল। এখন অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। এক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তন কত, স্মল এল, আর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। অর্থাৎ এই বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। এই অনুদৈর্ঘ্য বিকৃতিকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা কি বলতে পারি, ল্যামডা সমান স্মল এল বাই ক্যাপিটাল এল। এবারে আমরা দেখব যে হুকের সূত্র বিবৃতিটি কি। হুকের সূত্র অনুযায়ী স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। খুব ছোট্ট একটি সূত্র,
যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যত বিকৃতি আমরা ঘটাবো সেই অনুযায়ী কিন্তু পীড়নও বাড়বে। অর্থাৎ বিকৃতি যদি বাড়ে তাহলে পীড়নও বাড়বে। এখন এখানে একটা প্রশ্ন আসবে যে স্থিতিস্থাপক সীমাটা কি। এটাকে আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে স্থিতিস্থাপক সীমা আমরা কাকে বলবো। এখন মনে করো এরকম একটি দণ্ড থেকে একটি তার এইভাবে ঝুলে আছে। তো এখন যদি আমরা এই তারের অপর প্রান্তে একটি ভারী বস্তুকে ঝুলিয়ে দিই, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর তার উপরে একটি বল প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা কি দেখব না তারটির দৈর্ঘ্য এইভাবে বৃদ্ধি পাবে। তো এখন যদি আমরা এই বস্তুটিকে সরিয়ে দিই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, মানে বস্তুটি যখনই সরে যাবে তারটি কিন্তু পুনরায় তার আবার আগের দৈর্ঘ্যে ফিরে যাবে। তো একটা সর্বোচ্চ সীমা পর্যন্ত এটা হতে পারে। অর্থাৎ একটা সর্বোচ্চ সীমা পর্যন্ত আমরা যদি এই তারের দৈর্ঘ্যকে বৃদ্ধি করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তারটি মানে ওই বলটি সরিয়ে নিলে তারটি কিন্তু পুনরায় তার আবার আগের দৈর্ঘ্য ফিরে পাবে। এই যে সর্বোচ্চ সীমা, যতটা পর্যন্ত একটি তারের বা কোনো একটি পদার্থের বিকৃতি ঘটালে পদার্থটি পুনরায় তার আগের আকার বা আকৃতিতে ফিরে আসতে পারে, সেই সর্বোচ্চ সীমাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এখন যদি কোনো কারণে আমরা স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে যাই সেক্ষেত্রে কি কি হতে পারে দেখো। অর্থাৎ আমরা ওই যে সীমা, যে সর্বোচ্চ সীমা, তার থেকেও যখন বেশি আমরা পরিবর্তন করব তখন কি কি হতে পারে। তো এটা মনে করো একটা তার আছে, তার উপরে আমরা এত বেশি বল প্রয়োগ করলাম যে মনে করো তার দৈর্ঘ্যটা অনেকটাই বেড়ে গেল। তো এখন যদি আমরা বলটিকে সরিয়ে নিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো তারটির দৈর্ঘ্য কিন্তু কমবে, কিন্তু তারটি তার আগের দৈর্ঘ্য ফিরে পাবে না। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি তারের দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেছে একদম স্থায়ীভাবে। একে বলা হচ্ছে স্থায়ী বিকৃতি। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার যদি যখন আমরা অতিক্রম করব সেক্ষেত্রে কি হতে পারে না পদার্থটির মধ্যে একটা স্থায়ী বিকৃতি আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ পদার্থটি পুনরায় তার আর আগের আকার আকৃতিতে ফিরে আসতে নাও পারে। আরেকটি কি হতে পারে, যদি আমরা খুব বেশি দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করে দিই সেক্ষেত্রে, অর্থাৎ খুব বেশি বল প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু পদার্থটি স্থায়ীভাবে ছিঁড়ে যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে পদার্থটি ছিঁড়ে যাচ্ছে, অর্থাৎ পদার্থটি স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে স্থিতিস্থাপক সীমা হচ্ছে সেই সীমা, মানে সেই সর্বোচ্চ সীমা যেখান থেকে পদার্থটি পুনরায় তার আগের আকার আকৃতি ফিরে পেতে পারে। যখনই আমরা স্থিতিস্থাপক সীমা অতিক্রম করব তখন কিন্তু আমরা দেখতে পাবো পদার্থটির মধ্যে হয় স্থায়ী বিকৃতির সৃষ্টি হবে বা পদার্থটি পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে। তো এই যে হুকের সূত্র পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা কিন্তু কেবলমাত্র এই সীমার মধ্যেই ভ্যালিড। অর্থাৎ যদি আমরা এই সূত্রটিকে তখনই প্রয়োগ করতে পারবো যখন বস্তুর যে আমরা পরিবর্তন ঘটাবো আকার ও আকৃতির, সেটা যখন এই স্থিতিস্থাপক সীমার মধ্যে হবে। অর্থাৎ বল সরিয়ে নিলে বস্তু তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। এখন আমরা ইয়াং গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। এটিও একটি এই স্থিতিস্থাপকতা অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতি বা স্থিতিস্থাপকতা সংক্রান্ত একটি টার্ম, সেটা হচ্ছে ইয়াং গুণাঙ্ক, যেটাকে আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে প্রকাশ করি। তো ইয়াং গুণাঙ্ক কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো দণ্ডের অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে ইয়াং গুণাঙ্ক। এটাকে আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি। এই আগের উদাহরণে তোমরা দেখেছিলে যে এখানে একটা তার ঝুলানো ছিল এবং তার উপরে আমরা একটা বলকে প্রয়োগ করেছিলাম। যখনই আমরা কোনো একটা ভারী বস্তুকে আমরা ঝুলিয়ে দিয়েছিলাম, দিয়ে এই তারের উপরে আমরা একটা বল প্রয়োগ করেছিলাম তার দৈর্ঘ্য বরাবর। তো বল প্রয়োগ করার ফলে কী হয়েছিল না তারটির দৈর্ঘ্য বেড়ে গেছিল। এখন দেখো এই তারটির প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এইটা, যেটাকে আমরা ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করছি। আর বল প্রয়োগ করার ফলে কি হয়েছে, তার দৈর্ঘ্যে একটা পরিবর্তন ঘটেছে, অর্থাৎ তার দৈর্ঘ্যটা বেড়ে গেছে, যেটাকে আমরা স্মল এল দিয়ে প্রকাশ করছি। এখন এর অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে না, তার দৈর্ঘ্যের পরিবর্তন স্মল এল বাই তার যে প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল, অর্থাৎ আমরা লিখব স্মল এল বাই ক্যাপিটাল এল অনুদৈর্ঘ্য বিকৃতি। এখন দেখো এই যে আমরা বলটা প্রয়োগ করেছি, কিভাবে প্রয়োগ করেছি না একটা ভারী বস্তুকে আমরা ঝুলিয়ে দিয়েছি সেই তারের অপর প্রান্তে। তো মনে করো এই ভারী বস্তুটার ভর হচ্ছে এম। তাহলে বলো তো এই তারের উপরে কত বল প্রয়োগ করা হয়েছে না, প্রযুক্ত বল হবে এই বস্তুর ওজন অর্থাৎ এমজি, যেখানে জি হলো অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই তারের উপরে প্রযুক্ত বল হচ্ছে এমজি। এখন মনে করো এই যে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ।
সেক্ষেত্রে এর উপর অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে না প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ mg বাই a বা f বাই a, মানে প্রযুক্ত বল f ধরেছি তাই f এর মান হচ্ছে mg, তারপর আমরা বলতে পারি অনুদৈর্ঘ্য পীড়ন সমান f বাই a সমান mg বাই a। তাহলে এক্ষেত্রে ইয়াং গুণাঙ্ক কি হবে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কত mg বাই a, তাহলে আমরা লিখতে পারি y সমান mg বাই a বাই l বাই l। mg বাই এটা কি অনুদৈর্ঘ্য পীড়ন, আর l বাই lটা হচ্ছে মানে স্মল l বাই ক্যাপিটাল lটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। আর এখানে ইয়াং গুণাঙ্ক কি বলছে না ইয়াং গুণাঙ্ক হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত, তাহলে এটা হলো অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত ইয়াং গুণাঙ্ক। এখন দেখো অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যর পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ ওপরেও আমরা দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, অর্থাৎ একই ধরনের রাশির অনুপাত। সেক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতির কোনো একক হবে না, তাহলে ইয়াং গুণাঙ্কের একক কি হবে পীড়নের যা একক সেটাই হবে ইয়াং গুণাঙ্কের একক, অর্থাৎ ইয়াং গুণাঙ্কের একক হবে এসআইতে নিউটন পার মিটার স্কোয়ার আর সিজিএসে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবারে আমরা স্প্রিং এর বল ধ্রুবক নিয়ে একটু আলোচনা করব। তো এটা হচ্ছে একটা স্প্রিং। এখন যদি আমরা এই স্প্রিং এর অপর প্রান্তে একটি আচ্ছা এটা হলো তার প্রাথমিক দৈর্ঘ্য, এটা হলো একটা স্প্রিং আর এটা হলো তার প্রাথমিক দৈর্ঘ্য। এখন যদি আমরা এই স্প্রিং এর অপর প্রান্তে একটি ভারী বস্তুকে ঝুলিয়ে দিই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না স্প্রিংটির দৈর্ঘ্য এইভাবে বেড়ে যাবে। তো মনে করো স্প্রিংটির দৈর্ঘ্য x একক বেড়ে গেছে। এখন এই স্প্রিং এর উপর যদি প্রযুক্ত বল F হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি F ইকুয়াল টু kx, যেখানে k হলো স্প্রিং এর বল ধ্রুবক। তাহলে একটা স্প্রিং ছিল যার উপরে আমরা একটা ভারী বস্তুকে ঝুলিয়ে দিয়ে তার উপরে F বল প্রয়োগ করেছি। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে স্প্রিং এর দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি F ইকুয়াল টু kx, যেখানে k হলো স্প্রিং এর বল ধ্রুবক। এখন দেখো আমরা বল প্রয়োগ করে স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তন করেছি, তাহলে সেক্ষেত্রে স্প্রিং এর যে স্থিতিস্থাপক বল সেই পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেবে, অর্থাৎ বল যেদিকে কাজ করছে তার উল্টো দিকে কাজ করবে, কারণ এই বলের প্রভাবে তার দৈর্ঘ্যের পরিবর্তনটা কোন দিকে হয়েছে নিচের দিকে, তাহলে স্থিতিস্থাপক বলটি কাজ করবে উপরের দিকে, আর যে বলটা আমরা প্রয়োগ করেছি সেটাও কাজ করছে নিচের দিকে, তাহলে আমাদের প্রযুক্ত বল কাজ করবে নিচের দিকে আর স্থিতিস্থাপক বল সে কাজ করবে উপরের দিকে। তাহলে আমরা বলতে পারি F ইকুয়াল টু মাইনাস F1, যেখানে F1 হলো স্থিতিস্থাপক বল। তাহলে F1 সমান কি হয়ে যাবে মাইনাস kx। এখানে এই মাইনাস সাইনটা কেন হচ্ছে বলো তো না দেখো x কোন দিকে বৃদ্ধি পেয়েছে নিচের দিকে, আর F1 যে তাহলে আমার x বৃদ্ধি পেয়েছে নিচের দিকে, আর এই যে F1 স্থিতিস্থাপক বল সেটা কোন দিকে কাজ করবে সেটা একটা প্রতিক্রিয়া বল, সেটা কাজ করবে এই যে দৈর্ঘ্যের পরিবর্তন তার উল্টো দিকে অর্থাৎ উপরের দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x আর F1 এর যে ডিরেকশন অর্থাৎ এদের যে অভিমুখ পরস্পর বিপরীত, সেই জন্য আমরা এখানে এই মাইনাস চিহ্নটি ব্যবহার করেছি। এবারে মনে করো যদি x ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ যদি আমরা কোনো বল প্রয়োগ করে এই স্প্রিং এর দৈর্ঘ্য কেবলমাত্র এক একক বৃদ্ধি করি সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না F ইকুয়াল টু হয়ে যাবে k, অর্থাৎ কোনো স্প্রিং এর বল ধ্রুবক আমরা কাকে বলবো না ওই স্প্রিং এর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে স্প্রিংটির দৈর্ঘ্যের মানে একক দৈর্ঘ্যের পরিবর্তন করা যায়। তাহলে আমরা কোনো স্প্রিং এর বল ধ্রুবক বলবো যে যদি কোনো স্প্রিং এর উপরে কিছু পরিমাণ বল প্রয়োগ করে তার কেবলমাত্র একক দৈর্ঘ্যের পরিবর্তন করা যায় তাহলে সেই বলটিকে আমরা বলবো এই স্প্রিং এর বল ধ্রুবক। এবারে আমরা দেখব স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেলে কি কি ঘটতে পারে। প্রথমত দেখো বস্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, যেমন ধরো কাঁচ চীনামাটি এগুলোকে আমরা দেখেছি একটু বল প্রয়োগ করলেই এগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, অর্থাৎ এদের ক্ষেত্রে যখনই আমরা বলটিকে স্থিতিস্থাপক সীমা পেরিয়ে বিকৃতি মানে এমন একটা বল প্রয়োগ করছি যেখানে স্থিতিস্থাপক সীমা পেরিয়ে বিকৃতি ঘটানোর চেষ্টা করি তখন এরা কিন্তু খুব সহজে ভেঙে যেতে পারে। এই ধরনের পদার্থকে বলা হয় ভঙ্গুর এবং এদের এই ধর্মকে বলা হচ্ছে ভঙ্গুরতা। আর কি হতে পারে না পীড়ন বৃদ্ধির তুলনায় বিকৃতি বেশি হতে পারে, অর্থাৎ যে পরিমাণ আমরা পীড়ন বৃদ্ধি করলাম অর্থাৎ তার উপরে বল প্রয়োগ করলাম তার তুলনায়
বস্তুর বিকৃতি বেশি হতে পারে। কখন? যখন স্থিতিস্থাপক সীমা পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সহজে বস্তুটিকে পরিবর্তন ঘটানো যায় এবং বেশি বেশি পরিমাণ পরিবর্তন ঘটানো যায়। যেমন ধরো তামা, সোনা, এদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এদেরকে খুব সহজেই কিন্তু বল প্রয়োগ করে তোমার পাত বা সরু তারে বদলে ফেলা যায়। এই ধরনের পদার্থকে বলা হয় প্রসার্য পদার্থ এবং এই ধর্মকে বলা হচ্ছে প্রসার্যতা। এছাড়া আর কি হতে পারে না, পীড়ন শূন্য হলেও বস্তু নমনীয় হতে পারে। অর্থাৎ বস্তু যখন বল প্রয়োগ করে তার বিকৃতিটাকে আমরা স্থিতিস্থাপক সীমায় অতিক্রম করে দিচ্ছি, সেক্ষেত্রে আর দেখা যাচ্ছে যে আর কোনো বল প্রয়োগ না করলেও বস্তু কিন্তু বিকৃতি ঘটতে পারে। এই ধরনের বস্তুকে বলা হচ্ছে নমনীয় বস্তু। এবং এই ধরনের বস্তু উদাহরণ হচ্ছে যে কোনো ধরনের প্লাস্টিক বস্তু, যেগুলো ভাস্কর্য শিল্পে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমরা খুব সহজেই মানে কোনো বল প্রয়োগ না করে বা খুব সামান্য বল প্রয়োগ করেই কিন্তু আমরা এই বস্তুগুলির মধ্যে বিকৃতি ঘটাতে পারি। এই ধরনের বস্তুকে বলা হচ্ছে নমনীয় বস্তু এবং এই ধর্মকে বলা হচ্ছে বস্তুর নমনীয়তা। তো আজকে আমরা বস্তুর স্থিতিস্থাপক ধর্ম নিয়ে আলোচনা করলাম এবং এই আলোচনা ক্লাস 9-এর ক্ষেত্রে এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এ যাবৎ যে আলোচনাগুলো করেছি, যেমন ধরো বার্নৌলির নীতি, আজকের ভিডিও, এছাড়া সান্দ্রতা, পৃষ্ঠটান, আর্কিমিডিসের নীতি, এগুলো নিয়ে তোমরা যদি চাও যে কোনো নিউমেরিক্যাল, এতে খুব ছোট ছোট খুব সহজ নিউমেরিক্যাল প্রবলেমস আছে, তো তোমরা যদি চাও যে সেই গাণিতিক সমস্যার সমাধান নিয়ে কোনো ভিডিও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।